আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে ঘোষণা করা হবে, যেখানে ভোটার তালিকা তফসিল, নির্বাচনের পথ পরিক্রমার সুনির্দিষ্ট সময়সীমা তুলে ধরা হবে। বিকেলে নির্বাচন কমিশন সচিব আক্তার হোসেন সাংবাদিকদের কথা বলেন। সচিব বলেন, নির্বাচনের সময়সীমা ও অগ্রগতি নিয়ে সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকছে রোডম্যাপে। এ নিয়ে কমিশনে আলোচনা হয়েছে জানিয়ে সচিব বলেন, এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে। জানান, ৩১৮টি পর্যবেক্ষকের আবেদন জমা পড়েছে। ২২টি রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে প্রয়োজনীয় তথ্য যাচাই বাছাই শেষে দলগুলোকে চিঠি দেয়া হবে। প্রবাসীদের ভোটাধিকারের পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। এদিকে লাঙ্গল প্রতীক GM কাদেরের নেতৃত্বে থাকা জাতীয় পার্টিকে দেওয়ার দাবি জানান এই অংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোড ম্যাপটা দিতে পারবো, সো দ্যাট আপনারা আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। সুদীজনের সঙ্গে সংলাপ, আপনাদের সাথে সংলাপ ইত্যাদি, যেটা আইনবিধি সংশোধনের সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আপনাদের ওখানে দেওয়া হবে। চাঁদাবাজির সাথে সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি জানান, রাজনৈতিক উদ্দেশ্যে গুম করে একজনের জবানবন্দিতে তার নাম নিয়ে আসার কথা তিনি শুনেছেন, তবে ওই দিন সকালে মোটরবাইকে হেলমেট পরে থাকা ব্যক্তি তিনি কিনা তা স্পষ্ট করেননি। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর সাথে ভাই আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই, এবং আমার মনে হয় না এখনও কেউ এরকম কোনো প্রমাণ দিতে পেরেছেন আমার সম্পৃক্ততা আছে। বরং আরও যার সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে, এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ, এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে, যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে। তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যেই কথা বলা হচ্ছে, এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। নামটা আসার পর আমি একরকম অবাকই হই। জানাল আলম অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম 2022 সালে, কিন্তু গত 2024 সালের 5ই আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয়। ওয়েস্টিনে যাওয়া হয়, তবে এক্সাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা আমার ফুটেজে যেটা দেখা যাচ্ছে সেটা কি আপনি কি না মোটরসাইকেল একজন যাচ্ছে সাদাই পরে। এখন দেখেন, সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য। গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে অপহরণ ও নির্যাতন করে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে স্বীকারোক্তি নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন অপুর স্ত্রী আলিশা। সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, বিএনপি নেতা ইশরাক কর্তৃক অপুকে অপহরণ এবং নির্যাতনের মাধ্যমে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয়। জানান, গত 1 আগস্ট গ্রেফতারের আগের রাতে অপুকে তুলে নিয়ে নির্যাতন করে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে স্বীকারোক্তি নেওয়া হয়। উল্লেখ্য, বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে উপদেষ্টা আসিফ মাহমুদকে গুলশানে চাঁদাবাজির ঘটনার নির্দেশদাতা হিসেবে অভিযোগ করতে দেখা গেছে। সংবাদ সম্মেলনে আয়োজনে এনসিপি সহায়তা করেছে বলেও জানান জানে আলম অপুর স্ত্রী আলিশা। সাদেক হোসেন খোকার যে বাসা, সেইখানে অবস্থানরত ছিল অপু সারা রাত। সেখানে ওই স্টেটমেন্টগুলো দিছে, এই স্টেটমেন্টটা ওই বাসা থেকে, এটাই সত্যি। অপুকে তুলে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওইখানে সারা রাত দফায় দফায় ওর ভিডিও ধারণ করছে, একটু একটু করে অ্যাড করছে, এবং এই 14 দিন মাথায় এসে সেটা ভাইরাল করছে। না, আমার পাশে কেউ ছিল না, আমি কাউকে চিনি না। এই যে মিডিয়া আপনারা সবাই সামনে আমার দাঁড়ায় আছেন, এতগুলো চ্যানেল, এগুলাকে তো আমারে ম্যানেজ করে দিছে অপুর দলের। যখন অপুর এনসিপির উপরে প্রশ্ন আসলো, যখন এনসিপির উপরে প্রশ্ন চলে আসলো, এনসিপির স্বার্থে চলে আসলো, তখন তারা আমাকে এখানে নিয়ে আসছে। ব্যক্তিগত গোপনীয়তা খর্ব করে স্বৈরাচার সরকারের কেনা আড়ি পাতা যন্ত্রে এবং পুলিশের জন্য মরণাস্ত্র ক্রয়ের উদ্দেশ্য ও প্রক্রিয়া অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 38তম ক্যাবিনেট মিটিং প্রসঙ্গে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, নজরদারির যন্ত্রপাতি নিয়ে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। প্রেস সচিব জানান, সংবিধান সংস্কার কমিশন ছাড়া বাকি 10টি কমিশনের বাস্তবায়নযোগ্য আরও 246টি নতুন সুপারিশ যুক্ত হয়েছে। মোট
367টি সুপারিশের মধ্যে বাস্তবায়ন হয়েছে 37টি। মালয়েশিয়া সফরকে সফল ও ফলপ্রসূ বলে দাবি করে তিনি জানান, বাংলাদেশের শ্রমিকরা শীঘ্রই স্থানীয়দের মতো সমান সামাজিক সুবিধা পাবে। জন্য এই সার্ভেলেন্সের যে ইকুইপমেন্টগুলো সেগুলো স্পাইওয়্যার তারা ইউজ করেছেন। একটা কমিটি করে দেওয়া হয়েছে যে এটাকে ইনভেস্টিগেট করার জন্য, যে কত টাকার কত মিলিয়ন ডলার এটা কেনা হয়েছে এবং কোথা থেকে এইগুলো কেনা আছে। অলরেডি যে রিপোর্টে এসছে যেগুলো অনেক কিছু ইসরায়েল থেকে কেনা হয়েছে। এটার প্রধান থাকবেন হচ্ছেন আমাদের স্পেশাল অ্যাডভাইজার অন পোস্ট, টেলিকমিউনিকেশন অ্যান্ড আইসিটি অ্যাফেয়ার্স ফয়েজ তায়েব আহমেদ। যারা আগামী নির্বাচন বয়কট বা বানচালের চেষ্টা করবে তারা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুলশানে চাঁদাবাজির ঘটনায় সরকারের এক উপদেষ্টার বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। মানুষ দীর্ঘ 16-17 বছর গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনকে যারা অনিশ্চিত করতে চায় তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। আমি নির্বাচন নিয়ে কোনো সংশয় সংখ্যা দেখি না। যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। কারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় অথবা নির্বাচন না হোক সেটা চায়, সেটা জাতির সামনে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। জাতীয় নির্বাচনকে ঘিরে যৌথ অভিযান আরও কার্যকর করার দাবি জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিস্টরা যেন কোনো সুযোগ নিতে না পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। যারা বিভিন্ন মাঠের বক্তব্য দিচ্ছে যে এই সমস্ত দাবি পূরণ না হলে, ওই সমস্ত দাবি পূরণ না হলে, সংস্কার পূর্ণাঙ্গ না হলে, বিচার পূর্ণাঙ্গ না হলে নির্বাচন হবে না, এগুলো মাঠের বক্তব্য। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতীকী যুব সমাবেশে শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচন সঠিক সময়ে হতে হবে। আজকে স্পষ্ট করে বলে, গণতন্ত্র নিয়ে যদি কেউ টালবাহানা করে, নির্বাচন নিয়ে যদি কেউ টালবাহানা করে, তাহলে বুঝতে হবে তারা স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চাচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। পতিত স্বৈরাচার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রে 54 কোটি ও দেশে প্রায় 60 কোটি টাকার সম্পত্তির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের প্রাথমিক তদন্তে অবৈধ এসব সম্পদের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। একই সাথে জয়ের ব্যক্তিগত অ্যাকাউন্টে 57 কোটি টাকার সন্দেহজনক লেনদেনে প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এসব অভিযোগে শেখ হাসিনার ছেলের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত জানিয়েছে দুদক। বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক আরও জানান, সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেনের 22 কোটি টাকার অবৈধ সম্পদ পেয়েছে সংস্থাটি। তাদের সম্পদ বিবরণী দুদকে দাখিলের নোটিশ জারি করা হবে বলে জানান আক্তার হোসেন। জনাব সজীব আহমেদ ওয়াজেদ, সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, ক্ষমতার অপব্যবহারপূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে প্রায় 60 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 57 কোটি 50 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী বছরের মধ্যে নিষ্ক্রিয় হজ এজেন্সিদের হজ কার্যক্রম থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। রাজধানী চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিদের সংগঠন হাব আয়োজিত হজ ও উমরা মেলা উদ্বোধনকালে তিনি একথা বলেন। গুরুতর অসুস্থ কোনো ব্যক্তিকে আর হজ পালনে যেতে দেওয়া হবে না বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, 2026 সালে হজ যাত্রীদের বিমান ভাড়া আরও কমানো হবে। সেই সাথে ধর্ম মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা কর্মচারী অবৈধ কোনো লেনদেনে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন উপদেষ্টা। বলেন, 2026 সালের হজ যাত্রা নির্বিঘ্ন মনিটরিং কঠোর করা হয়েছে। নামমাত্র এজেন্সি, একজন লোক পাঠায়, 2জন লোক পাঠায় অথবা পাঠায় না, 3 বছর যাবৎ পাঠায় নাই, এইরকম এজেন্সির শত শত এজেন্সি আছে। আমরা এদেরকে মাইনাস করতে চাই। আমার মন্ত্রণালয়ে হজ উমরা নিয়ে আমার কোনো কর্মকর্তা যদি 1 টাকা ঘুষ খায়, আমরা তাকে ফাঁসিতে ঝুলাব।
পূর্ব পরিকল্পিতভাবে ও উদ্দেশ্য প্রণোদিত হয়ে আদালতে বিশৃঙ্খলা করেছেন একদল আইনজীবী, যারা আগের সরকারের দোসর। তারাই আদালতকে অসম্মান করে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মামলার শুনানির সময় হাইকোর্টে অপেশাদার আচরণ করেছেন বলে অভিযোগ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতাদের। আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে ফোরামের নেতারা এসব অভিযোগ করেন। বলেন, যখন সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে দেশ ছাড়া করা হয় তখন ওই আইনজীবীরা কোনো পদক্ষেপ নেননি। এখন তারা বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। সেই শেখ হাসিনার দোসররা তখন কিন্তু সেই আইনজীবীদের বক্তব্য প্রদানে বাধা প্রদান করেছিলেন। আজকে সেই দোসররা আবার আদালতে গিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছেন। আজকে মাননীয় প্রধান বিচারপতির কাছে দাবি জানিয়েছি, আদালতে যেন শৃঙ্খলা রক্ষার জন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেন। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।